দেখেন যে কথা বলছিলাম, যদি কোনো ব্যক্তি প্ররোচনা দেয়, ওই প্ররোচনা দেওয়ার জন্য মানে এখানে আপনারা দুইটা জিনিস মনে রাখবেন, একটা হলো যে মূল অপরাধ, আরেকটা হলো যে প্ররোচনা দেওয়ার জন্য শাস্তি। তাহলে দুইটা অপরাধ আসতেছে না। একটা হলো যে আপনার যে অপরাধটা সংগঠন হবে সেটা হলো একটা অপরাধ, আরেকটা অপরাধ হলো যে আপনার প্ররোচনা দান করা। তা এখন প্ররোচনা দেওয়ার জন্য যদি শাস্তির বিধান যদি উক্ত আইনে মানে যে আইনে অপরাধ করেছে, যেমন চুরি, খুন, ডাকাতি, এগুলো তো দণ্ডবিধির অধীন। তা ডাকাতির করার প্ররোচনা দেওয়ার শাস্তি যদি দণ্ডবিধিতে না থাকে, তাহলে যে অপরাধ করার জন্য প্ররোচনা দিয়েছে, যে অপরাধ করার জন্য প্ররোচনা দিয়েছে ওই মূল শাস্তিই পাবে যে ব্যক্তি কি করেছে, প্ররোচনা দিয়েছে সেই ব্যক্তি। ক্লিয়ার হয়েছেন? লক্ষ্মণ ভাই ক্লিয়ার হয়েছেন? জি স্যার, ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন স্যার। আপনারা না বুঝে বলবেন না যে বুঝতে পারছি, বিষয়টা আরেকটু ক্লিয়ার করি শোনেন। একজন ব্যক্তি, স্যার যদি দণ্ডবিধিতে জি জি প্ররোচনার মানে সম্পর্কে কোনো নির্দিষ্ট করে না দেওয়া থাকে, তাহলে মূল যে শাস্তিটা হবে সেই শাস্তিটা প্ররোচনা দানকারীও মানে পাবে। হ্যাঁ 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 একজাক্ট বুঝতে পারছেন। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি, যে ধরেন আপনি একজন ব্যক্তিকে কি করলেন, দোষিতা করার জন্য প্ররোচনা দিলেন, দোষিতা করার জন্য প্ররোচনা দিলেন। তাহলে এখানে দুইটা বিষয় আছে, একটা হলো যে আপনি লোকমান, আপনি প্ররোচনা দিচ্ছেন দোষিতার জন্য, তাহলে প্ররোচনার জন্য আপনি একটা শাস্তি, আরেকটা শাস্তি হলো দোষিতা সংগঠন করার জন্য আরেকটা শাস্তি। আপনি পাবেন কোনটা? আপনি পাবেন হলো প্ররোচনা দেওয়ার জন্য শাস্তি পাবেন আপনি, আপনি কিন্তু দোষিতা সংগঠনের জন্য শাস্তি পাবেন না। আপনি সুমনকে কি করছেন, প্ররোচনা দিয়েছেন দোষিতা করার জন্য, তাহলে সুমন পাবে দোষিতা সংগঠনের শাস্তি, আর আপনি পাবেন হলো প্ররোচনা দান করার জন্য শাস্তি। ঠিক আছে? তা এখন এই দোষিতায় প্ররোচনা দান করার শাস্তি যদি দণ্ডবিধিতে উল্লেখ না থাকে, তখন আপনি কি করবেন, তখন আপনি মূল অপরাধী হিসাবে গণ্য হবেন। মূল যে দোষিতার যে আপনার যে শাস্তির বিধান আছে, ওই মূল দোষিতার শাস্তি আপনি লোকমান পাবেন। এবার ক্লিয়ার হয়েছেন অন্যান্য যারা আছেন? স্যার আর একটু জানার ছিল, সেটা হচ্ছে যে ক্ষেত্রে এই 5টা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যায় দেওয়া আছে যে প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হোক বা না হোক, কিন্তু প্ররোচনাকারী শাস্তি পাবেই। সেক্ষেত্রে হ্যাঁ কোনো অপরাধী সংঘটিত হলো না, সেক্ষেত্রে তাহলে প্ররোচনার শাস্তি মানে যে প্ররোচনা দান করছে সেটা সে পাবেই। জি, বিষয়টা হলো যে প্ররোচনা দেওয়া এবেটমেন্ট, এটা হলো আপনার স্বতন্ত্র অপরাধ। এই প্ররোচনা দেওয়াই হলো আপনার কি স্বতন্ত্র অপরাধ। এই প্ররোচনা দেওয়া স্বতন্ত্র অপরাধ হওয়ার কারণে প্ররোচনা সংগঠন হইলেই সে অপরাধী। ঠিক আছে? প্ররোচনা সংগঠন হইলেই কিন্তু সে এই অপরাধী। কিন্তু এই এই ক্ষেত্রে স্যার, এই ক্ষেত্রে অপরাধী সংগঠিত হলো না, যদি এই ক্ষেত্রে প্ররোচনা দানকারী যে শাস্তিটা পাবে সেটা যদি দণ্ডবিধিতে উল্লেখ না থাকে, নির্দিষ্ট করে দেওয়া না থাকে, তাহলে সে কোন শাস্তিটা মানে ভোগ করবে? তখন ওই মূল অপরাধের জন্য যে শাস্তির বিধান আছে ওই শাস্তি পাবে 109 ধারা অনুযায়ী। এটা আবার স্যার 511 ধারা ছিল। 511 তো আমরা পরে আসতেছি। ওই যে ওইটার মধ্যে উল্লেখ আছে জি জি আমরা ওখানে যাচ্ছি। দণ্ডবিধিতে কোনো অপরাধের কথা। দেখেন বিষয়টা হলো যে প্ররোচনা দেওয়া এবেটমেন্ট একটা স্বতন্ত্র অপরাধ, এবেটমেন্ট দেওয়া একটা স্বতন্ত্র অপরাধ। তো এখন আমি একজনকে বললাম, আমি সুমনকে বললাম যে আপনার এই সোহেলবার বাসায় যে আগুন ধরাই দিতে, সুমন আগুন ধরাইলো না, বললো যে না আমি আগুন ধরাইতে পারবো না। তো এখন আমি যে সুমনকে বললাম যে আপনি যে আগুন ধরান, এইটাই কিন্তু একটা অপরাধ হয়ে গেছে। এখন সুমন আগুন ধরাক বা না ধরাক সেটা কিন্তু বিষয় না, সেটা কিন্তু বিষয় না। কারণ এই যে আগুন ধরানোর কথা বলা, এই বলাটা, এই প্ররোচনা দেওয়া, এইটাই হলো অপরাধ হয়ে গেছে।
ঠিক আছে, এটার জন্যই সে শাস্তি পাবে। ক্লিয়ার হয়েছেন? লোকমান ভাই ক্লিয়ার হয়েছেন? জি স্যার, ক্লিয়ার আছে। হ্যাঁ, তাহলে আমরা 109 ধারাতে পাইলাম কি, যে যদি কোনো ব্যক্তি প্ররোচনা দিয়ে থাকে এই প্ররোচনার শাস্তি কি হবে। তো এখন যদি কোনো ব্যক্তি, মূল কথা আমি এখন আবার নতুন করে সারমর্ম বলতেছি, দেখেন, যদি কোনো ব্যক্তি যদি প্ররোচনা দিয়ে থাকে, ওই প্ররোচনা দান করার জন্য যদি সুনির্দিষ্ট শাস্তির উল্লেখ থাকে, বিধান উল্লেখ থাকে, তাহলে সেই ব্যক্তি সেই শাস্তিটাই পাবে। আর যদি প্ররোচনা দান করার জন্য যদি শুধুমাত্র প্ররোচনা দান করার জন্য যদি শাস্তির বিধান না থাকে বা উল্লেখ না থাকে, তাহলে যেই অপরাধ করার জন্য প্ররোচনা দিয়েছে, যেই অপরাধটা করার জন্য প্ররোচনা দিয়েছে, সেই অপরাধের যে শাস্তির বিধান আছে সেই শাস্তিটাই পাবে কে? প্ররোচনা দানকারী। ঠিক আছে, আমরা 110 ধারাতে চলে যাব। এখন 110 ধারাতে দেখেন, সহায়তাকারী অভিপ্রায় হতে ভিন্ন অভিপ্রায়কৃত কার্যের ফলে সহায়তা দানকারীর কি দণ্ড। এখন দেখেন, একজন ব্যক্তিকে আপনি কি করলেন, আপনার একটা অপরাধের জন্য আপনি কি করলেন, তাকে প্ররোচনা দিলেন। যেমন বলা হইল যে বিথির বাড়িতে ডাকাতি মানে বিথিকে ডাকাতি করতে গিয়ে বিথির বাসায় যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো কি করবেন, নিয়ে চলে আসবেন বলা হইল। বিথি সেই সম্পত্তি নিয়ে চলে আসলো এবং বিথিকে কি করলো, হত্যা করলো। ঠিক আছে, বিথিকে হত্যা করে তার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো নিয়ে চলে আসার কথা বলা হইল। একজন ব্যক্তি প্ররোচনা দিল। এখন যেই ব্যক্তি আপনার এই বিথির বাসায় গেছে, মানে কার্য সম্পাদন করেছে, সেই ব্যক্তির বিধির প্রতি একটা ব্যক্তিগত ক্রোধ ছিল, সে ক্রোধের আঙ্গিকে ক্রোধ সহ সেই ব্যক্তিকে হত্যা করলো। ঠিক আছে, হত্যা করলো। এখন এই কার্যটা যদি সম্ভাব্য ফলাফল হয় এবং ভিন্ন অভিপ্রায়ে যদি কার্যটি সম্পাদন করা হয়, তাহলে সেক্ষেত্রেও কী হবে, এই প্ররোচনা দানকারী দায়ী হবেন। ঠিক আছে, মানে স্লাইড পরিমাণে ভিন্ন অভিপ্রায়ের যদি কার্যটি সম্পাদন করে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কী হবে, এই যে প্ররোচনা দানকারী দায়ী হবেন। এখন দেখেন, দণ্ডবিধির কত ধারায় এই যে প্ররোচনার ক্ষেত্রে ভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে বা কত ধারায় অভিপ্রায়ের কথা বলা হয়েছে, এটা যদি বলা থাকে, তাহলে আপনারা এই 110 ধারা কী করবেন, অপরাধের সহায়তার ক্ষেত্রে ভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে 110 ধারাতে। এই টাইটেলটা একটু সুন্দর করে মুখস্থ রাখবেন বা মনে রাখবেন। ঠিক আছে, তারপরে দেখেন, সহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব, তিনি দায়ী হবেন। ঠিক আছে, যদি এই যে আমরা 10 ধারাতে যেটা বললাম, যে ভিন্ন অভিপ্রায় নেই, আর 11 ধারাতে বলতেছে যে যেই ব্যক্তি আপনার যেই কাজের জন্য কি করছে, অপরাধের সহায়তা প্রদান করছে বা দণ্ড করে আপনার প্ররোচনা দান করেছে, তা এই কার্য হতে যদি পরিপূর্ণভাবে যদি ভিন্ন কোনো কার্য সংগঠন করে, এই ক্ষেত্রে আপনার দুইটা জিনিস মনে রাখবেন। একটা হলো যে ওই কাজের সম্ভাব্য ফলাফল, আরেকটা হলো যে স্বতন্ত্র অপরাধ। যেমন ধরেন, লোকমান ভাই মোস্তাফিজুর রহমান ভাইকে কি বলল, আমার মোস্তাফিজুর রহমান ভাই নতুন যুক্ত হয়েছে, এর আগে তাকে দেখি নাই। মোস্তাফিজুর রহমান ভাই, আপনি এরপর থেকে নিয়মিত ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, কোথাও সমস্যা হলে আমাকে জানাবেন। হ্যাঁ, দেখেন যে লোকমান ভাই মোস্তাফিজুর রহমান ভাইকে কি করলো, আপনার বলল যে আপনি তার বাসায় যাবেন, যাই আগুন ধরাই দিবেন। আগুন ধরানোর কথা বললো লোকমান ভাই, প্ররোচনা দিল আগুন ধরানোর জন্য। তাই মোস্তাফিজুর রহমান ভাই কি করলো, আগুন ধরাইলো। আগুন ধরানোর পরে সে আগুন ধরানোর সাথে
কি করলো, তার বাসায় যে মালামাল ছিল সেগুলো চুরি করে নিয়ে আসলো। তাহলে এই যে দেখেন, এই যে আগুন ধরানো, একজনের বাসায় আগুন ধরানো এবং তার বাসা থেকে চুরি করা, এই চুরি করাটা কিন্তু স্বতন্ত্র অপরাধ। এই ক্ষেত্রে লোকমান ভাই শুধুমাত্র কি হবে, এই তার বাসায় আগুন ধরানোর জন্য দণ্ডিত হবেন, আগুন ধরানোর জন্য প্ররোচনা দান করার জন্য দণ্ডিত হবেন। আর মোস্তাফিজুর রহমান ভাই দুইটা অপরাধের ক্ষেত্রে দণ্ডিত হবেন। একটা হলো যে তার বাসায় আগুন দেওয়ার জন্য এবং চুরি করার জন্য। কারণ কি, লোকমান ভাই কিন্তু আপনাকে ওইখানে কি বলেছে, আগুন ধরানোর কথা বলেছে শুধুমাত্র, আর যে চুরি করেছে এই চুরি সম্পাদনটা হলো কি স্বতন্ত্র অপরাধ, স্বতন্ত্র অপরাধ। এই স্বতন্ত্র অপরাধের জন্য লোকমান ভাই দায়ী হবেন না। ঠিক আছে, বুঝতে পারছেন? তবে একটা কথা হলো যে যদি সেটা যদি সম্ভাব্য কাজের ফলাফল হয় সেই ক্ষেত্রে কিন্তু লোকমান ভাই দায়ী হবেন। যেমন ধরেন গোলাম ফারুক ভাই ধরেন অসুস্থ, মোটামুটি ভালোভাবে অসুস্থ, লোকমান ভাই জানলো, জানার পরে এই মোস্তাফিজুর রহমান ভাইকে বলল যে আপনি এই গোলাম ফারুক ভাইকে কি করবেন, গুরুতরভাবে একটা আঘাত করেন, বাঁশ দিয়ে বুকে একটা বাড়ি মারবেন। এক্ষেত্রে লোকমান ভাই জানতো যে ওর বুকে যদি আঘাত মারে তাহলে গোলাম ফারুক ভাই মারা যাবে। ঠিক আছে, এই আঘাতের পরে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তা যখন গুরুতরভাবে জোরে করে একটা কি আঘাত মারলো, বুকে আঘাত করলো বা বাড়ি দিল, এই বাড়ি দেওয়ার ফলে গোলাম ফারুক ভাই মারা গেল। তা এই যে দেখেন, এই গুরুতর আঘাতের ফলে যে মারা গেল, এটা কিন্তু এই আঘাতের ফলাফল, সম্ভাব্য ফলাফল। এই জন্য লোকমান ভাই দায়ী হবেন, হত্যার জন্য দায়ী হবেন। ঠিক আছে, যদি কার্যটা যদি সম্ভাব্য ফলাফল হয় তাহলে কি হবে, দায়ী হবে। আর যদি স্বতন্ত্র হয়, স্বতন্ত্র কার্য যদি হয় সেক্ষেত্রে কি হবে না, দায়ী হবে না। যেমন বাসায় আগুন দেওয়া এবং চুরি করাটা স্বতন্ত্র অপরাধ, আর আগুন দেওয়া এটা হলো স্বতন্ত্র অপরাধ না। এটা তার আপনার প্ররোচনা দান করা, এই প্ররোচনার দান করা অনুযায়ী কি হচ্ছে, অপরাধ হচ্ছে। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপর দেখেন 112 ধারা এবং 11 ধারা আমি একসাথে বুঝাইলাম আপনাদের। 113টা দেখেন, ভিন্ন পরিণতি যদি ধারা থাকে, যদি প্ররোচনা দানকারী এরূপ জানা থাকে যে প্ররোচনার ফলে কৃত কার্যের ফলাফল ভিন্ন হবে, তাহলে যে আপনার যে ব্যক্তি প্ররোচনা দিয়েছে, এই যে যেমন আমি বললাম যে লোকমান ভাই যদি আপনার এই গোলাম ফারুক ভাইকে আঘাত করতে বলে, এই আঘাতের ফলে, গুরুতর আঘাতের ফলে গোলাম ফারুক ভাইয়ের যদি মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, এটা যদি লোকমান ভাই জানে, এই জানার ফলে যদি এরকম কোনো আঘাত দান করে থাকে, তাহলে সেটা কি হচ্ছে, লোকমান ভাই দুইটার জন্য কি হবে, দণ্ডিত হবেন। কারণ কি, এটাই ভিন্ন পরিণতি কি লোকমান ভাইয়ের জানা ছিল। 14 ধারাতে চলে যান, 114 ধারা। 114 ধারাতে বলছে অপরাধ অনুষ্ঠানে সহায়তাকারীর উপস্থিতি। এখন দেখেন, মিরাজ মোস্তাফিজুর রহমান ভাইকে কি বলল যে আপনি গোলাম ফারুক ভাইয়ের বাসায় যে আগুন ধরায় দিবেন। মিরাজ বলল যে আগামী 28 তারিখে গোলাম ফারুক ভাইয়ের বাসায় মোস্তাফিজুর রহমান ভাই আপনি আগুন ধরায় দিবেন। তো এখন 28 তারিখে যখন মোস্তাফিজুর রহমান সাহেব আগুন ধরাইতে যাচ্ছে, মিরাজ তখন বলতেছে চল আমিও যাব। তখন দুইজন মিলে যখন একই সাথে যখন ওই গোলাম ফারুক ভাইয়ের বাসায় যখন আগুন ধরাইতে যাবে, সেই ক্ষেত্রে প্ররোচনা দানকারী যদি ওই উক্ত কার্য সম্পাদনের ক্ষেত্রে আপনার ওই অপরাধ সংগঠনের ক্ষেত্রে যদি উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে ওই প্ররোচনা দানকারী কী হবে, মূল অপরাধী হিসাবে গণ্য হইবে। মূল অপরাধী হিসাবে গণ্য হয়ে ওই মূল অপরাধের যে শাস্তি, সেই শাস্তি কে পাবে, প্ররোচনা দানকারী
মানে মিরাজ আর মোস্তাফিজুর রহমান ভাই কী হবে তাইলে অন্যের বাসায় আগুন দেওয়ার জন্য, গোলাম ফারুক ভাইয়ের বাসায় আগুন দেওয়ার জন্য দণ্ডিত হবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করেন। বুঝতে না পারলে প্রশ্ন করেন। আরেকবার একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল। হ্যাঁ, গোলাম ফারুক ভাই আবার বলেন। এটা একটু ক্লিয়ার হওয়া দরকার, আমি ঠিকভাবে বুঝতে পারি নাই। হ্যাঁ, দেখেন, যেই ক্ষেত্রে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে প্ররোচনা দিল, প্ররোচনা দিয়ে বলতেছে যে আপনি এই কাজটা করবেন, করার পরে এখন যেই ব্যক্তি প্ররোচনা দিয়েছে সেই ব্যক্তি উক্ত কার্য সংগঠনের সময় কি হইল, উপস্থিত থাকলো। উপস্থিত থাকলো। ঠিক আছে, যেমন ধরেন রুহুল নুসরাত আপুর বাসায় আপনার চুরি করার জন্য গেল, সরি, রুহুল এই মিরাজকে কি করলো, প্ররোচনা দিল যে নুসরাত আপুর বাসায় চুরি করার জন্য। চুরি করবে 30 তারিখে, আগামী 30 তারিখে কী করবে, চুরি করবে। আগামী 30 তারিখে চুরি করার জন্য রুহুল মিরাজকে নুসরাত আপুর বাসায়, সরি হ্যাঁ, নুসরাত আপুর বাসায় বলল। তো এখন যখন এই 30 তারিখে যখন চুরি করতে যাবে রুহুল, ঠিক আছে, রুহুল যখন চুরি করতে যাবে, মিরাজ যখন চুরি করতে যাবে, তখন রুহুল কি বলল, বা রুহুলও তখন ওই চুরি করার সময় উপস্থিত ছিল, বা রুহুল আর মিরাজ দুইজন একই সাথে আপনার কি করলো, নুসরাত আপুর বাসায় চুরি করতে গেল। এই ক্ষেত্রে দেখেন প্ররোচনা দিল কে, রুহুল। আর প্ররোচনার ফলে কার্যটি সম্পাদন করার দায়িত্ব ছিল কার, মিরাজের। তা যখন রুহুল আর মিরাজ উভয় ব্যক্তি যখন ওই প্ররোচনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও যখন আপনার ওই অপরাধটা করার জন্য একই সাথে উপস্থিত হইলো, যখন একই সাথে উপস্থিত হবে, তখন এই রুহুল এবং মিরাজ দুইজন উভয়ই কী হবে, চুরির জন্য দায়ী হবে। সেই ক্ষেত্রে রুহুল শুধুমাত্র প্ররোচনার জন্য দায়ী হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি এবার। হ্যাঁ, তারপরে দেখেন 115 ধারা, 115 ধারা বলতেছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, দণ্ডনীয় কোনো অপরাধের সহায়তা, কিন্তু অপরাধটি সংগঠিত যদি না হয়, অপরাধটা যদি সংগঠিত না হয়। এখন দেখেন একজন ব্যক্তি কি করলো, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় এমন অপরাধের ক্ষেত্রে প্ররোচনা দিল, কিন্তু অপরাধটা সংগঠন হয় নাই। অপরাধটা সংগঠন না হলে সেক্ষেত্রে প্ররোচনা দানকারী শাস্তি কত, বা কী শাস্তি পাবে? লোকমান ভাই এবার আপনি লক্ষ্য করেন, দেখেন এক্ষেত্রে আপনার কোনো অপরাধ, যে অপরাধের জন্য আপনার প্ররোচনা দিয়েছে কিন্তু সেই অপরাধটা কিন্তু সংগঠন হয় নাই, না হলেও কি হচ্ছে, প্ররোচনা দানকারী শাস্তি হচ্ছে। সেই ক্ষেত্রে দেখেন, সেই ক্ষেত্রে প্ররোচনা দানকারী শাস্তি হবে 7 বছর। যদি সামান্যতমভাবে আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে শাস্তি হবে 14 বছর এবং অর্থদণ্ড। ঠিক আছে, এখানে দেখেন আপনার মূল বিষয়টা হলো যে প্ররোচনা দেওয়া বা এবেটমেন্ট, এই এবেটমেন্ট করাটাই হলো আপনার একটা স্বতন্ত্র অপরাধ। আর যেটা অপরাধ সেটার জন্য শাস্তি ভোগ করতেই হবে, সেই কার্যটি সংগঠন হোক বা না হোক। ঠিক আছে, তাহলে এখানে দেখেন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধের সহায়তা, কিন্তু অপরাধটা যদি সংগঠন না হয়, অপরাধটা যদি সংগঠন না হয় সেক্ষেত্রে শাস্তি হচ্ছে কতদিন, 7 বছর। আর যদি ওই ধরনের কার্য করতে গিয়ে যদি সামান্যতমভাবে আঘাতপ্রাপ্ত হলে তার শাস্তি হবে 14 বছর এবং অর্থদণ্ড। এটা আপনার শাস্তির বিধান শুধুমাত্র স্পেসিফিকভাবে বলা আছে, এটা আপনারা মুখস্থ করে রাখবেন। বাকিগুলো বোঝার বিষয়, আর এটা হলো মুখস্থের বিষয়। এটা বুঝবেন এবং মুখস্থ করবেন, দুইটাই করবেন। কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের সহায়তা এবং উক্ত অপরাধ সংগঠন যদি না হয়, এবং দেখেন ওই সহায়তার জন্য যদি ওই উক্ত
অপরাধের সর্বোচ্চ শাস্তির 1/4 পাবে, 1/4 পাবে। যেমন ধরেন যে চুরির জন্য যদি কোনো ব্যক্তি যদি প্ররোচনা দিয়ে থাকে, তাহলে ওই চুরির সর্বোচ্চ শাস্তি 3 বছর। তাহলে এই 3 বছরকে 4 ভাগ করেন, 36 মাস হচ্ছে। তাহলে যে ব্যক্তি প্ররোচনা দিয়েছে ওই ব্যক্তি তাহলে শাস্তি পাচ্ছে কতদিন? 36কে যদি আপনি 4 ভাগ করেন, তাহলে 36কে 4 ভাগ করলে হচ্ছে 9 মাস। তাহলে প্ররোচনা দানকারী শাস্তি পাবে 9 মাস। ঠিক আছে, এটা গেল। আর দেখেন, যদি ওই কার্যটা যদি কোনো সরকারি কার্যের অন্তর্গত হয়, সরকারি কার্যের যদি সরকারি কোনো যদি কর্মকর্তা হয়, সরকারি কোনো কর্মকর্তা যদি এই ধরনের প্ররোচনা দিয়ে থাকে, তাহলে সে শাস্তি পাবে কতদিন? মানে অর্ধেক, ওই মূল অপরাধের অর্ধেক শাস্তি সে পাবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি চুরির জন্য সরকারি কর্মচারী যদি কোনো প্ররোচনা দিয়ে থাকে, তাহলে শাস্তি পাবে 3 মাসের, তাহলে অর্ধেক, 3 মাসের অর্ধেক কত হচ্ছে? 1.5 বছর, 3 বছরের অর্ধেক, তাহলে 1.5 বছর, তার মানে 18 মাস। ঠিক আছে, 15-16টা পড়বেন, 17টা দেখেন, 10 বা ততোধিক ব্যক্তিকে প্ররোচনা দেওয়া, প্ররোচনা দানকারী 3 বছর সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ঠিক আছে, এখানে শাস্তি স্পেসিফিকভাবে বলা আছে 10 বা ততোধিক ব্যক্তিকে যদি প্ররোচনা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে শাস্তি হবে 3 বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তারপর দেখেন 18 ধারাতে 118 ধারাতে এইগুলো শাস্তির কথায়। ঠিক আছে, এটা আপনার মানে ওই রকমের বোঝার কোনো কিছু নাই, এখানে যতটুকু বোঝার ততটুকু আপনারা বুঝবেন, বাকিটুকু মুখস্থ রাখবেন। 118 ধারা, মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপনকরণ। যদি কোনো ব্যক্তি কি করে ষড়যন্ত্র গোপন করে মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ সংগঠনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি উক্ত অপরাধ সংগঠনের বিষয়ে যদি কোনো ব্যক্তি যদি উক্ত অপরাধের বিষয়ে যদি গোপন করে থাকেন, যেমন ধরেন বিথি আপনার নুসরাত নওরিনকে কি করবে? হত্যা করার একটা প্ল্যান করতেছে, এটা গোলাম ফারুক ভাই জানার পরেও সেই ব্যক্তি সেটা প্রকাশ করলো না, প্রকাশ না করার কারণে গোপন রাখলো। এই গোপন রাখারটাও কী হবে? আপনার এই প্ররোচনার সামিল হবে, এবং এটা তার শাস্তি হবে কতদিন? 7 বছর। ঠিক আছে, 7 বছর। যদি অপরাধ যদি সংগঠন হয় তাহলে হবে 7 বছর, আর যদি সংগঠন না হয় তাহলে হবে 3 বছর এবং অর্থদণ্ড। ঠিক আছে, এই যে আমরা 107 থেকে 118 ধারা পর্যন্ত বললাম, এইটা আপনারা পরবর্তী ক্লাসের আগে আপনারা সুন্দর করে পড়বেন। যেই ধারা বুঝতে পারেন না, যেই উদাহরণ বুঝতে পারেন না, সুন্দর করে দাগায় রাখবেন। পরবর্তী ক্লাসে এই 107 থেকে 118 ধারা যে পর্যন্ত পড়ালাম, এই পর্যন্ত আপনাদের যে সমস্যা আছে, আশা করি অনেকেরই সমস্যা হবে, কারণ এটা খুবই ক্রিটিক্যাল একটা। আমি আগেই বলেছি ক্লাসের শুরুতেই যে এই চ্যাপ্টারটা আপনার এই দণ্ডবিধির সব থেকে ক্রিটিক্যাল এবং বিটগুটে বা কঠিন বলা যায়, কঠিন চ্যাপ্টার। আপনারা পড়বেন, পড়ার পরে যেই জায়গা বুঝতে পারেন না, যে উদাহরণ বুঝতে পারেন না, সেই জায়গা আপনারা কি করবেন? আমাকে প্রশ্ন করবেন। আমি পরবর্তী ক্লাসে সেই জায়গা থেকে আপনাদের প্রবলেম সলভ করবো। আপনারা যদি এটা যদি না পড়েন, তাহলে প্রপার ওয়েতে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্ট হলো এই 107 থেকে 118 ধারা আপনারা নিজে খাতায় লিখবেন, নিজের মতো করে খাতায় লিখবেন। খাতায় লিখে আপনারা খাতা জমা দিবেন, আমাকে গ্রুপে খাতা জমা দিবেন। কে কত সুন্দর করে আপনারা খাতা লিখতে পারেন, নোট করতে পারেন, সেটা আমি দেখব। ঠিক আছে, আগামী ক্লাস খুব সম্ভবত সোমবার অথবা মঙ্গলবারে নিব। আপনারা সোমবার অথবা মঙ্গলবারের আগে 107 ধারা থেকে 118 ধারার উপর আপনারা একটা নোট তৈরি করবেন, সেই নোটটা গ্রুপে সেন্ড করবেন এবং অন্যান্যরাও এটা দেখবেন। এটা হলো অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই আপাতত আমি করতেছি। পরবর্তী ক্লাস শিডিউল আমি জানাই দিব এবং পরবর্তী পরীক্ষা সব কিছু জানাই দিব আপনারা। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।